আচ্ছা, কখনো ভেবেছেন একটা প্রেমের গানে যদি প্রেমটাই না থাকে তাহলে কি পড়ে থাকে? চলুন আজ টি.এস. ইলিয়টের বিখ্যাত কবিতা দ্য লাভ সং অফ জে. আলফ্রেড প্রুফ্রকের জগতে ডুব দেওয়া যাক। এটা এমন একটা কবিতা যার শিরোনামটা যতটা রোম্যান্টিক, ভেতরের গল্পটা ঠিক ততটাই অন্যরকম। আসুন এই আধুনিক ধাঁধার গভীরে যাওয়া যাক। তাহলে শুরুতেই আসল কথাটা বলে ফেলি। এই কবিতার শিরোনামটা আসলে একটা বড়সড় আয়রনি বা বিদ্রূপ। এখানে কোনো প্রেম নেই, বরং আছে আধুনিক মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা ভয়, দ্বিধা আর একাকিত্বের এক গভীর গল্প। আর এটাই হবে আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। তো চলুন প্রথমে পরিচয় করা যাক এই প্রেমহীন গানের গায়কের সাথে, মানে আমাদের মূল চরিত্রের সাথে, যার মনের ভেতরের তলুপাড়ি কিন্তু এই কবিতার আসল প্রাণ। এই যে ইনি হলেন জে. অ্যালফ্রেড প্রুফ্রক। দেখতে গেলে বেশ আধুনিক, শিক্ষিত আর হ্যাঁ, খুবই সংবেদনশীল একজন মানুষ। তার মনের মধ্যে কিন্তু ভালোবাসার ইচ্ছেটা রীতিমতো ঝড় তুলছে, কিন্তু সমস্যাটা হলো সমাজের ভয়, নিজের ওপর বিশ্বাসের অভাব আর হাজারটা কি হবে যদি এই চিন্তাগুলো তাকে একদম থামিয়ে দিয়েছে, যেন এগোতে চাইলেও পা চলছে না। আর এই যে একটা কিছু করতে চেয়েও না পারার কষ্ট, এটাই কিন্তু পুরো কবিতা জুড়ে আমরা অনুভব করব। আচ্ছা, প্রুফ্রককে তো একটু চিনলাম। এবার চলুন তার দুনিয়াটার ভেতর একটু উকি দিয়ে আসি। আর একটা কথা, এই যে পরিবেশ বা জায়গার কথা আমরা বলবো, এটা কিন্তু শুধু একটা শহর বা রাস্তা নয়। এটা আসলে প্রুফ্রকের নিজেরই ছন্ন ছাড়া অনুভূতিহীন মনের একটা প্রতিচ্ছবি। শুধু একবার ভাবুন তো, কি অদ্ভুত আর ভয়ঙ্কর একটা তুলনা। এলিয়ট কবিতাটা শুরুই করছেন এই লাইনটা দিয়ে। একটা সন্ধ্যা যেটা সাধারণত সুন্দর, রোম্যান্টিক হয়, সেটার ছবি আঁকতে গিয়ে তিনি বলছেন এটা নাকি অপারেশন টেবিলে অজ্ঞান হয়ে পড়ে থাকা এক রোগীর মতো। মানে শুরুতেই পুরো পরিবেশটা কেমন যেন জমে গেছে, তাই না? একটা প্রাণহীন, অবশ হয়ে যাওয়া অনুভূতি। এই একটা লাইনে কিন্তু পুরো কবিতার সুরটা বেঁধে দেয়। আর প্রুফ্রকের এই জগৎটা হলো ঠিক এমনই একটা শহর। চারিদিকে ধোঁয়া আর হলদেটে কুয়াশা, রাস্তাঘাট প্রায় ফাঁকা, সস্তা হোটেলের সারি। এই যে একটা মনমরা বিষণ্ণ পরিবেশ, এটা কিন্তু শুধু একটা শহরের ছবি নয়। এটা আসলে প্রথম বিশ্বযুদ্ধের পরে মানুষের মনের অবস্থাকা তুলে ধরছে। সেই সময়ের যে মোহভঙ্গ, একটা আধ্যাত্মিক শূন্যতা, একা হয়ে যাওয়ার অনুভূতি, এই সব কিছুই যেন এই শহরের কুয়াশার মধ্যে মিশে আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে সন্ধ্যাকে একটা অজ্ঞান রোগীর সাথে তুলনা করা হলো, এর মানে হলো বাইরের দুনিয়া আর প্রুফ্রকের ভেতরের দুনিয়া দুটোই যেন অবশ হয়ে গেছে। কোনো অনুভূতি নেই, কোনো শক্তি নেই। দুটোই যেন একটা কিছুর অপেক্ষায় থমকে আছে, কিন্তু সেই পদক্ষেপটা নেওয়া হচ্ছে না। একটু ভেবে দেখলে আমাদের এই আধুনিক জীবনেও কি মাঝে মাঝে এরকম অসার, অনুভূতিহীন মুহূর্ত আসে না? এই পুরো কবিতার একেবারে কেন্দ্রে আছে একটা প্রশ্ন, একটা ওভারওয়েলমিং কোয়েশ্চেন, বা বলা যেতে পারে এমন একটা প্রশ্ন যেটা প্রুফ্রককে ভেতর থেকে একেবারে নাড়িয়ে দিচ্ছে। কিন্তু আসল ট্র্যাজেডিটা হলো সে এই প্রশ্নটা করার সাহসটাই কোনোদিন করে উঠতে পারে না। আর কেন সে প্রশ্নটা করতে পারে না? কারণ সে একটা চক্রের মধ্যে আটকে গেছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। ধরুন প্রথমে তার মনে হলো আচ্ছা কথাটা বলেই ফেলি, কিন্তু যেই না সে ভাবল, সাথে সাথে তার মাথায় চলে এলো লোকে কি বলবে, ওরা আমার দিকে কেমনভাবে তাকাবে, আমাকে নিয়ে হাসাহাসি করবে না তো? আর এই চিন্তাগুলো তাকে এতটাই দ্বিধায় ফেলে দেয় যে সে শেষমেশ ঠিক করে ধুর, এখন থাক, পরে দেখা যাবে। আর এই পরে দেখা যাবে চক্রটা চলতেই থাকে, চলতেই থাকে। এই লাইনটা হলো প্রুফ্রকের নিজেকে ঠকানোর সবচেয়ে বড় হাতিয়ার। সে নিজেকে বারবার বোঝায়, আরে অনেক সময় আছে তো, তাড়াহুড়োর কি আছে? তার কাছে আসল অনুভূতি প্রকাশ করার চেয়েও বেশি জরুরি হয়ে পড়ে সমাজের জন্য একটা মুখোশ তৈরি করা। আর সেই মুখোশটা নিখুঁত করতে তো সময় লাগবেই, তাই না? এটাই তার যুক্তি। আর এখানেই লুকিয়ে আছে তার আসল ভয়টা। ভাবুন, ভালোবাসা প্রকাশ করার মতো একটা ব্যক্তিগত ব্যাপার, সেটাকে সে দেখছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে নাড়িয়ে দেওয়ার মতো বিশাল একটা ঘটনা হিসেবে। এই যে ছোট একটা কাজ নিয়ে এত বেশি ভাবা, মানে ওভারথিঙ্কিং, এটাই তাকে কোনো পদক্ষেপ নিতে দেয় না। আচ্ছা, এই যে প্রুফ্রকের মনটা অবশ হয়ে আছে, পক্ষাঘাতগ্রস্ত হয়ে আছে, এর পেছনে আরও কিছু কারণ আছে। কবিতায় এমন কিছু প্রতীক বা সিম্বল ব্যবহার করা হয়েছে যেগুলো তার এই অবস্থাকে আরও পরিষ্কার করে তোলে। চলুন সেগুলো একটু দেখি। কবিতায় বারবার ফিরে আসে এই হলুদ কুয়াশা আর ধোঁয়ার ছবি। এটা ঠিক যেন একটা অলস বিড়ালের মতো পুরো শহরটাকে জাপটে ধরে আছে, জানালার কাছে গা ঘষছে। এই কুয়াশা কি করে? চারপাশে সব কিছুকে ঝাপসা করে দেয়, অস্পষ্ট করে দেয়। ঠিক সেভাবেই প্রুফ্রকের মনের দ্বিধা আর ভয় তার ভাবনাগুলোকে স্পষ্ট হতে দেয় না। সে আসলে সত্যিটাকে দেখতেই চায় না, বরং এই ধোঁয়াশার আড়ালে লুকিয়ে থাকতেই বেশি স্বচ্ছন্দ বোধ করে। আর এরপর আসে সেই বিখ্যাত লাইনটা,
সম্ভবত আধুনিক কবিতার সবচেয়ে হতাশাজনক লাইনগুলোর একটা। কফির চামচ দিয়ে জীবন মাপা এর মানে কি? মানে হলো তার জীবনে কোনো বড় মাপের ঘটনা নেই, কোনো তীব্র আবেগ, কোনো বড় সিদ্ধান্ত, কিচ্ছু না। তার জীবনটা হলো ছোট ছোট, অর্থহীন, একঘেয়ে রুটিনের সমষ্টি। প্রতিদিন কফি খাওয়া, লোকের সাথে মেকি আলাপ করা, এইটুকুই। কোনো বিশাল ক্যানভাসে আঁকা ছবি নয়, শুধু ছোট ছোট বিন্দু দিয়ে ভরা একটা জীবন। চলুন এবার আমরা কবিতার শেষের দিকে যাই, সেই ট্র্যাজিক পরিণতির দিকে, যেখানে প্রুফরক শেষ পর্যন্ত বুঝতে পারে যে সে কতটা সাধারণ, কতটা ব্যর্থ। এখানে একটা দারুণ তুলনা টানা হয়েছে। প্রুফরক ভাবছে সে কি প্রিন্স হ্যামলেটের মতো? হ্যামলেট শেক্সপিয়ারের সেই মহান ট্র্যাজিক হিরো, কিন্তু পরক্ষণেই সে নিজেই বলছে, না না, আমি হ্যামলেট নই। হ্যামলেট অন্তত সিদ্ধান্ত নেওয়ার দ্বন্দ্বে ভুগেছে, সে একজন বীর। আর প্রুফরক, সে নিজেকে বড়জোর রাজার কোনো সহচর বা পার্শ্বচরিত্র মনে করে। ভাবুন একবার, নিজের জীবনের নাটকেও সে নিজেকে নায়ক ভাবতে পারছে না, শুধু একজন এক্সট্রা। কবিতার একেবারে শেষে এসে আমরা সমুদ্র আর মৎস্যকন্যাদের দেখা পাই। এটাও একটা খুব শক্তিশালী প্রতীক। এই মৎস্যকন্যারা হল সৌন্দর্য, রোমান্স আর কল্পনার এক অন্য জগৎ। এমন একটা জগৎ যেটা প্রুফরক দেখতে পায়, কিন্তু কোনোদিনও তার নাগাল পায় না। সে বলে সে মৎস্যকন্যাদের গান শুনেছে, কিন্তু সেই গানটা কেমন? তারা গাইছে একে অপরের জন্য। মানে এটা একটা সম্পূর্ণ জগৎ যেখানে সবাই সবার সাথে সংযুক্ত। কিন্তু তারপরেই আসে সেই শেষ হৃদয় বিদারক স্বীকারোক্তি। সে জানে এই সৌন্দর্যের জগতে তার কোনো জায়গা নেই, তারা তার জন্য গাইবে না। আর এই উপলব্ধির পরেই বাস্তব পৃথিবীর কোলাহল তাকে যেন জাগিয়ে দেয়, আর সে তার কল্পনার জগৎ থেকে বাস্তবতার ঠান্ডা জলে ডুবে যায়। শেষ পর্যন্ত প্রুফরকের গানটা কিন্তু নীরবতার মধ্যেই শেষ হয়ে যায়। কিন্তু তার এই ব্যর্থতা কি শুধু ১০০ বছর আগের একটা কাল্পনিক চরিত্রের গল্প, নাকি এটা আমাদের সবার ভেতরের ভয়টারই একটা প্রতিচ্ছবি? প্রত্যাখ্যাত হওয়ার ভয়, ভুল করে ফেলার ভয়, এই ভয়গুলো কি আমাদেরও অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে বাধা দেয় না? প্রুফরকের এই না বলা কথাগুলো আমাদের নিজেদের ভেতরের নীরবতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।